একটা পেশেন্ট শকে যখন আছে তখন তোমাকে মনিটর করতে হবে। আমরা যে শকের পেশেন্টকে শক থেকে ম্যানেজমেন্ট করছি টু রিকভারি, সেটা কতটুকু সাকসেসফুল হয়েছে এর জন্য আমাদের তো মনিটর করতে হবে। মনিটর না করলে আমরা বুঝতে পারবো না whether our patient is progressing or it is deteriorating। তো সেখানে আমরা কমন কতগুলো জিনিস দেখে আমরা বুঝতে পারি যে ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট, এই তিনটা যদি নিয়ার টু নর্মাল থাকে তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ পেশেন্ট ইজ প্রোগ্রেসিভ অর স্ট্যাটিক, নট ডিটোরেটিং। ইউরিন আউটপুট, ইউরিন আউটপুটটাও যদি এডিকুয়েট থাকে অবভিয়াসলি আমরা ভাবতে পারি যে আমাদের পেশেন্ট হেলদি আছে। তারপরে ব্লাডের সিবিসি করলে আমরা যদি হিমাটোক্রিট ভ্যালুগুলো ভালো পাই সেটা আমাদেরকে ইন্ডিকেশন দেবে যে আওয়ার পেশেন্ট ইজ ইন স্ট্যাটিক পজিশন। পালস অক্সিমেট্রি, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান অ্যান্ড এক্স রে, এগুলো সব হচ্ছে নর্মাল মনিটরিং ওয়ে যেভাবে আমরা মনিটর করতে পারি। এর বাইরে তোমার স্পেশাল কিছু মনিটরিং সিস্টেম আছে। সেগুলো কি? যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে চিন্তা করি সেখানে কিছু স্পেশাল মনিটরিং সিস্টেম আছে, যেমন সেন্ট্রাল ভেনাস প্রেশার। নর্মালি আমরা জানি সেন্ট্রাল ভেনাস প্রেশারটা কত, 5 to 10 সেন্টিমিটার পার ওয়াটার। ঠিক আছে, এটা হলো সেন্ট্রাল ভেনাস প্রেশার, 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। ইফ সেন্ট্রাল ভেনাস প্রেশার লেস দ্যান 5, তাহলে এটাকে কি বুঝবো আমরা? ইনএডিকুয়েন্সি অফ দি ব্লাড ভলিউম। সেন্ট্রাল ভেনাস প্রেশার মোর দ্যান 12 সেন্টিমিটার হয়ে থাকে তাহলেও আমরা কি বুঝবো? যে দেয়ার ইজ সাম কার্ডিয়াক ডিসফাংশন। তাহলে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা একটা আলাদা, মানে সেন্ট্রাল ভেনাস প্রেশারটা মেজার করার ওয়ে আছে। এইটা দিয়ে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভাগকে আমরা মনিটর করতে পারি এই সেন্ট্রাল ভেনাস প্রেশার দেখে। আনাদার টুলস হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট। যদি কার্ডিয়াক আউটপুট ভালো থাকে তাহলে তো আমরা বুঝতে পারছি যে শক থেকে ইমপ্রুভ হচ্ছে। এটা তো আমরা জানছি যে কতটুকু ব্লাড হার্ট পাম্প করছে, বাট এটাকে আমরা মেজার করব কিভাবে? এখানে একটা ওয়ে আছে, পালমোনারি ক্যাথেটার দেওয়া যায়। তোমরা যখন উপরে ক্লাসে উঠবে তখন এগুলো বুঝবে যে হোয়াট ইজ পালমোনারি ক্যাথেটার। তারপরে ডপলার আল্ট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারি যে হাউ ফার কার্ডিয়াক আউটপুট ইজ। আরেকটা করতে পারি পালস ওয়েভ ফর্ম অ্যানালাইসিস। ইসিজিতে পালসের যেটা ওয়েভ ফর্ম আসে সেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে কার্ডিয়াক আউটপুটটা এডিকুয়েট আছে কি নাই। তাহলে যদি আমরা জানি যে কার্ডিয়াক আউটপুটটা এডিকুয়েট আছে, যদি তোমার সেন্ট্রাল ভেনাস প্রেশারটা এডিকুয়েট আছে, অবভিয়াসলি উই ক্যান সার্টিফাই দ্যাট দি পেশেন্ট ইজ ইন স্ট্যাটিক পজিশন, নট ডিটোরেটিং। এখানে দেখো একটা পিকচারে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেন্ট্রাল ভেনাস প্রেশারটা তোমার নেকের ওখান থেকে মেজার করা হয়। ওখানে একটা ক্যাথেটার দেওয়া হয়েছে, সেই ক্যাথেটার দিয়ে ও ভেনাস প্রেশারটাকে আমরা মেজার করছি। অ্যানাদার ওয়ে, স্পেশাল ওয়ে, সেটা হচ্ছে কি সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন। সিস্টেমিক অ্যান্ড অর্গান পারফিউশন, সেখানে কি হচ্ছে দেখো, যে যদি আমরা ইউরিন আউটপুটটা যদি আমরা ফার্স্ট কল্পনা করি যে তাহলে কি ইউরিনটা কোন সিস্টেম থেকে আসছে? এটা রিনাল সিস্টেম থেকে আসছে। তাহলে ইউরিন আউটপুটটা যদি এডিকুয়েট হয়ে থাকে তাহলে আমরা কিন্তু ভাবতে পারি যে তার রিনাল ফাংশনটা অলরাইট আছে। তারপরে সিরাম ল্যাকটেট এস্টিমেশন অ্যান্ড বেস ডেফিসিট। সিরাম ল্যাকটিক অ্যাসিড এস্টিমেশনটা করে যদি আমরা দেখি যে নর্মালি যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরেই আছে ল্যাকটিক অ্যাসিডটা, তাহলে আমরা ধরবো কি যে উই আর নট প্রডিউসিং ল্যাকটিক অ্যাসিড। কারণ যখন পেশেন্ট শকে থাকে তখন তো ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়, এবং ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হওয়ার অর্থটা হচ্ছে যে পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে, পেশেন্ট ইজ ডিটোরেটিং। সেক্ষেত্রে আমরা ভাববো যে না, পেশেন্ট ঠিক আছে। ব্লাড গ্যাস অ্যানালাইসিস, বিজিএ, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সেখানে একটা মনিটরিং সিস্টেম আছে, আমাদের হসপিটালেও আমরা করে থাকি। সেটা হলো কি ব্লাড গ্যাস অ্যানালাইসিস। সেখানে কি কি করতে হয়? ব্লাডের ভিতরে কি কি গ্যাস থাকে? অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। তাছাড়া তো আর ইম্পর্ট্যান্ট গ্যাস এই দুটোই আমরা মনিটর করি। তো যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি অ্যান্ড ব্লাডের পিএইচ, এই তিনটা যদি আমরা মনিটর করতে পারি, যদি দেখি যে অক্সিজেন স্যাচুরেশনটা বা প্রেশারটা ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের কোয়ান্টিটিটা ব্লাডে ঠিক আছে, ব্লাডের পিএইচ ঠিক আছে, তাহলে আমরা কি ধারণা করব? যে ব্লাডের ভিতরে এখন আর কোনো চেঞ্জ নাই, তাহলে পেশেন্ট স্ট্যাটিক।
আরেকটা হলো কি মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন। মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন সেটার নর্মাল রেঞ্জ থাকে 50-70%। তো সেটাও আমরা মেজার করতে পারি, আমাদের কিছু মনিটরিং সিস্টেম আছে সেটা দিয়ে। তো এটা হলে আমরা ভাবলাম যে তোমার সিস্টেমিক এবং অর্গান পারফিউশনগুলো ঠিক আছে। আরেকটা জিনিস কি আসছে দেখো, নিউয়ার মেথডসের ভিতরে কি করা হয়, মাসেল টিস্যু অক্সিজেন প্রব। যতগুলো শক আসছে শকগুলোকে তোমাকে হিট করছে তো মাসেলের ভিতরে, মাসেলের ভিতরে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হচ্ছে, আবার যখন তোমার অক্সিজেন সাপ্লাই হচ্ছে তখন কিন্তু ওখানে রিপারফিউশন ইনজুরি হচ্ছে একটা। তো এইগুলো মাসেলের ভিতরে ঘটছে। তো সেখানে যদি আমরা মাসেলের ভিতরে এক ধরনের প্রব দেওয়া যায়, সেই প্রব দিয়ে যদি আমরা এস্টিমেট করি যে অক্সিজেন মানটা কতটুকু আছে, যদি তার নর্মাল স্ট্যান্ডার্ডে থাকে তাহলে আমরা বুঝলাম যে মাসেলের ভিতরেও কোনো প্রবলেম নাই। আরেকটা হচ্ছে কি যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, আরেকটা হলো সাবলিঙ্গুয়াল ক্যাপনোমেট্রি। এটাও একটা ডিভাইস আছে, তোমার জিহ্বার নিচে দিলে তখন ওরা অনেকগুলো প্যারামিটারকে ওরা ইন্ডিকেশন দেবে, যেটা আমাদেরকে জানতে সুবিধা হবে যে পেশেন্ট ওয়েদার ইজ ডিটোরেটিং অর নট। নাও আমরা সব কিছু করলাম, শক আছে জানলাম, শকের অর্গান পারফিউশনগুলো দেখে মনিটর করে আমরা বুঝলাম যে শক ইজ এক্সিস্টিং অর ডিটোরেটিং, সেটা জানলাম। এখন একটা জিনিস আছে যে ট্রিটমেন্ট তো করতে হবে পেশেন্টকে। শক আছে সাই বলে কি আমরা মানে শুধু জেনে বুঝে বসে থাকলে কি হবে? নো, উই হ্যাভ টু ট্রিট দ্য পেশেন্ট। ফর দি ট্রিটমেন্ট আমাদেরকে কি একটা গাইডলাইন আছে শক পেশেন্টের ট্রিটমেন্টের জন্য, যে কি কি দিয়ে আমরা শক পেশেন্টের ট্রিটমেন্ট করব বা কিভাবে করব। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট গাইডলাইনে বলছে কি যে ট্রিট দি কজ, যে কারণে শকটা হয়েছে সেই কারণটাকে ট্রিটমেন্ট করতে হবে। যদি মনে হয়ে থাকে যে মানে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর হেমোরেজ হচ্ছে, সেই কারণে শক হচ্ছে, তাহলে এই হেমোরেজটাকে বন্ধ না করে আমরা যতই ট্রিটমেন্ট করি শক কি ইমপ্রুভ করতে পারবো না। তাহলে ফার্স্ট থিং হচ্ছে ট্রিট দ্য কজ। হয়তো পেশেন্টের ডায়রিয়া হয়েছে, হিউজ ফ্লুইড, প্রতিবার বাথরুমে যাচ্ছে আর হিউজ ফ্লুইড লস হচ্ছে, তো এটাকে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কি শক কন্ট্রোল করতে পারবো? নেভার। এক্সেসিভ সোয়েটিং হচ্ছে, প্রচুর সল্টেড ওয়াটার বেরিয়ে যাচ্ছে, পেশেন্ট শকে যাচ্ছে, তাহলে আমরা এই সোয়েটিংটা বন্ধ না করে আমরা তো ট্রিটমেন্ট করে ইমপ্রুভ করতে পারবো না। পেশেন্টের বার্ন হয়েছে, প্রচুর ফ্লুইড লস হয়ে গেছে, তাহলে আমাদেরকে ওই পেশেন্ট ফার্দার যদি বার্নে না যায় এবং ওই বার্নের ট্রিটমেন্ট না করলে পাশাপাশি আমরা তো শককে ইমপ্রুভ করতে পারবো না। দ্যাট ইজ ওয়াই গাইডলাইন প্রথমে বলছে ইউ হ্যাভ টু ট্রিট দ্য কজ, যে কারণে শক হয়েছে সেটাকে তুমি ট্রিটমেন্ট করতে হবে। তারপরে কি বলছি আমরা যে ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন। আচ্ছা, আমরা কজের ট্রিটমেন্ট করলাম, ব্লিডিং হচ্ছে ব্লিডিংটাকে বন্ধ করলাম, এক্সেস ফ্লুইড লস হচ্ছে সেটাকে বন্ধ করলাম। তো তাহলে এরপরে কি হচ্ছে যে যেটুকু লস হচ্ছিল সেটাকে আমরা স্টপ করেছি, কিন্তু এখান থেকে তো আবার উপরে উঠতে হবে, কারণ পেশেন্ট তো তখন একদম ডাউন স্টেজে রয়েছে, এখান থেকে উপরে উঠাতে হবে। তাহলে সেটা কিভাবে করবো? টু ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন। তাহলে হার্টকে যদি আমি এখন সচল রাখতে পারি, হার্ট যদি এডিকুয়েটলি ব্লাড পাম্প করতে পারে, তাহলে বডি ভলিউমটা মেনটেন হবে, অবনক্সাস জিনিসগুলো এক্সক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা আবার ভালো পথে যেতে পারবো। তাহলে ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন। তুমি ব্লিডিং স্টপ করেছো বাট কার্ডিয়াক ফাংশন ফেল করছে আস্তে আস্তে, তাহলে কি তোমার ইমপ্রুভমেন্ট থাকবে? থাকবে না। তাহলে কজ ট্রিটমেন্টের পরের স্টেপই হচ্ছে তোমার ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন। তারপরে আসছে কি, কার্ডিয়াক ফাংশনটা তুমি ইমপ্রুভ করলে, তুমি কজটাকে ট্রিট করলে, বাট টিস্যু পারফিউশন যেটা আছে, টিস্যুর ভিতরে যদি ব্লাড না ঢুকতে পারে, টিস্যুর ভিতরে যদি অক্সিজেন না ঢুকতে পারে, তাহলে তো তুমি টিস্যুর ভিতরে যে অ্যাবনর্মালিটিগুলো ঘটছে সেটাকে তো তুমি ইমপ্রুভ করতে পারছো না। ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হবে তো টিস্যুর মধ্যে, তারপরে ওখানে টক্সিক রেডিকেলসগুলো লিবারেট হবে তো টিস্যুর থেকেই। তাহলে টিস্যুর ভিতরে যদি এডিকুয়েট পারফিউশন আমি দিতে পারি, অক্সিজেন সাপ্লাই দিতে পারি, নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে পারি, তাহলে কিনা টিস্যুটা ইমপ্রুভ করবে, শকটাকে ইমপ্রুভ হবে। তাহলে 3 ডাইমেনশনে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। উই হ্যাভ টু ট্রিট দ্য কজ, অ্যাট দি সেম টাইম উই হ্যাভ টু ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন, অ্যাট দি সেম টাইম উই হ্যাভ টু ইমপ্রুভ দি টিস্যু পারফিউশন। নাও হাউ, এগুলো কীভাবে করা যাবে? এই যে 3টার ওয়ে অফ ট্রিটমেন্ট আমরা বললাম, এটাকে কালেকটিভলি আমরা বলি রিসাসিটেশন, ঠিক আছে?
আমরা যখন তোমরা ক্লিনিক্যালি যাবা তখন তোমাদেরকে এইভাবে বলতে হবে না যে শকটা কিভাবে ইমপ্রুভ করব, আমাদেরকে বলতে হবে যে পেশেন্টকে আমরা রিসাসিটেশন করব। একটা 3টা জিনিসকে টু কন্ট্রোল দি কজ, টু ইমপ্রুভ দি কার্ডিয়াক ফাংশন, ইমপ্রুভ দি টিস্যু পারফিউশন, কালেকটিভলি আমরা বলি যে আমরা হচ্ছে রিসাসিটেশন করব। এই রিসাসিটেশনের একটা উদ্দেশ্য আছে, সেটা কি? ওভারঅল গোল হলো ইনক্রিজ দি অক্সিজেন ডেলিভারি, অ্যাট দি সেম টাইম ডিক্রিজ দি অক্সিজেন ডিমান্ড। তুমি অক্সিজেন ডেলিভারিটা তোমাকে বাড়াতে হবে। আচ্ছা, অক্সিজেন ডেলিভারি বাড়াতে হলে হোয়াট ইজ দ্য ওয়ে? তোমাকে এডিকুয়েট হিমোগ্লোবিন ট্রান্সফিউশন মানে ফ্লো করতে হবে, দ্যাট ইজ ব্লাড ফ্লোটা তোমাকে বাড়াতে হবে। তাহলে ব্লাড ফ্লো বাড়ালে কি হবে? ব্লাডের ভিতরে হিমোগ্লোবিন আছে, এডিকুয়েট অক্সিজেন যাবে, এই একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে কি, যে ওই ব্লাডটা যে আমি বাড়াচ্ছি ওটা টিস্যু পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, দ্যাট ইজ ব্লাড ভেসেলে কোথাও কোনো অবস্ট্রাকশনটা আছে কিনা সেটা আমাকে এনশিওর করতে হবে। আরেকটা কি করতে হবে, এক্সট্রা অক্সিজেন আমরা লাংসের থেকে যে মানে যেটা ফিল্ট্রেশন হয়, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড হোল বডির থেকে লাংসে আসে, লাংসে সেটা অক্সিজেনেটেড হয়। তো ওখানে যদি আমরা এক্সট্রা অক্সিজেন অ্যাড করে দেই তাহলে মোর অক্সিজেন উইল বি গেট এন্ট্রি ইনটু দি ব্লাড অ্যান্ড ইট উইল রিচ টু দি টিস্যু। তাহলে আমাদেরকে সার্কুলেশন বাড়াতে হবে, সার্কুলেশনটা এনশিওর করতে হবে, অ্যান্ড এক্সট্রা অক্সিজেন নেজাল রুট দিয়ে আমাদেরকে অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, ডিক্রিজ ডিম্যান্ড। হোয়াট ইজ ইট? বলো। মনে করো তোমার পকেটে মাত্র 5টি টাকা আছে, তো এই 5টি টাকা তোমাকে অনেক সময় চলতে হবে, তাহলে কি করতে হবে? খরচ কমাতে হবে। তুমি যদি এখনই ক্যান্টিনে যে 2টা কফির অর্ডার দিয়ে দাও তো 10 টাকা হয়ে যায়, 5 টাকা তো তোমার শেষই হয়ে আরও 5 টাকা নেগেটিভ হয়ে গেল। তাহলে ডিক্রিজ ডিম্যান্ড মানে কি? যখন এই পেশেন্ট তোমার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে সে তখন তো অস্থির থাকবে, ব্যথায় ছটফট করতে থাকবে, কারণ সে অ্যাক্সিডেন্ট করে এসেছে। তাহলে যে পেশেন্টের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয় তার অক্সিজেন ডিম্যান্ড বাড়ে, এটাই স্বাভাবিক কথা। তুমি যদি এখন এইটুকু দৌড়াই সিঁড়ি দিয়ে নিচে নামো, দেখবা তুমি হাঁপাচ্ছ, কেন? তোমাকে মোর অক্সিজেন টেনে নিতে হচ্ছে, অক্সিজেন ডিম্যান্ড বডিতে বেড়ে গেছে। তাহলে এইরকম সিচুয়েশানে পেশেন্টটা তোমাকে ছটফট করতে থাকবে, ব্যথায় চিৎকার করতে থাকবে, তারপরে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার বাড়ছে, তাহলে অক্সিজেন ডিম্যান্ডও তার বেড়ে যাচ্ছে। এই সময় যদি আমরা তাকে একটু সিডেট করে রাখতে পারি, একটা সিডেটিভ ইনজেকশন দিয়ে তাকে একটু ঘুম পড়ায় রাখতে পারি, যদি তাকে পেইন কিলার দিয়ে পেইনটা কমায় রাখতে পারি, তাহলে কি হলো? তার একটু ডিম্যান্ডটা কমলো, ঠিক আছে? তো তাহলে যেটুকু তুমি সাপ্লাই বাড়াতে পেরেছো, ডিম্যান্ডটা একটু কমাই দিয়েছো, তাহলে দেখা গেল যে বডির ইমপ্রুভমেন্ট হলো। তুমি সাপ্লাই বাড়াচ্ছ কিন্তু ডিম্যান্ডও বাড়ছে, তাহলে তো লাভ হলো না। তাহলে এটা হলো তোমার ডিক্রিজ ডিম্যান্ড, ঠিক আছে? তো ডিক্রিজ ডিম্যান্ড বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে ওই পেশেন্টটা যেটুকু বডিতে বাড়তি অক্সিজেন কনজাম করছে ওইটুকু আমরা কমাবো, দ্যাট ইজ তাকে পেন কিলার দিব, যাতে সে পেন সেন্সেশনটা কম থাকলে সে একটু শান্ত থাকবে। তাকে আমরা একটু সিডেটিভ দেবো, সে একটু ঘুমালে তার একটু অক্সিজেন ডিম্যান্ড কমবে, এর সাথে আমরা তো অক্সিজেন অ্যাড করে দিচ্ছি। তাহলে এই দুটো মিলে, এফোর্ট মিলে পেশেন্টের ইমপ্রুভমেন্ট ঘটবে, ঠিক আছে?